নমস্কার, শুনছেন সাহিত্যিক চারুচন্দ্র চক্রবর্তীর পারি। আজ উপন্যাসের দ্বিতীয় পর্ব। বেলা পড়লে মণিকন্যাকে পদ্মা তীরে বেরিয়ে নিয়ে আসা এটা ছিল নবদ্বীপের নিত্যকার রুটিন। এবার সেভার পড়ল নতুন বরকন্দাজের উপর। তারা আগে আগে চলে, পেছনে বেশ খানিকটা ফাঁক রেখে মাথা নিচু করে চলে ঘনশ্যাম। মাঝে মাঝে ভীরু দৃষ্টি মেলে তাকিয়ে দেখে মণিকন্যার দিকে। তারা যদি কখনো এদিকে মুখ ফেরায়, তৎক্ষণাৎ নেমে আসে চোখের পাতা। মাথাটা আরও নুইয়ে পড়ে, যেন মস্ত বড় অপরাধ ধরা পড়ে গেছে। ভারী কৌতুক বোধ করে তারা, ইচ্ছে করেই ঘন ঘন পেছনে ফেরে, আর মনে মনে হাসে ওর কাণ্ড দেখে। একদিন কাছে ডেকে বলল, আমাকে তোমার এত ভয় কিসের বলো তো? বাঘ না ভালুক আমি? এ কথার কি জবাব দেবে ঘনশ্যাম? আরও একরাশ লজ্জার বোঝা মাথায় নিয়ে হাসি হাসি মুখে মাটির দিকে চেয়ে দাঁড়িয়ে রইল। ঘনশ্যামের এই জড়সড় ভাব শুধুই এক জায়গায়, আর সকলের কাছে সে অনাড়ষ্ট স্বাভাবিক মানুষ। চলাফেরায় চঞ্চল, কাজকর্মে চটপটে, সদা হাসি মুখ, সাদা মন, মধুর স্বভাব এই স্বাস্থ্যবান শ্রীমান ছেলেটিকে সবারই বেশ পছন্দ। তারার মা তো ঘনা বলতে অজ্ঞান। তার কাছেও বরকন্দাজ নয়, একেবারে বাড়ির ছেলে। ঘনা বলে ডেকেছিল বলে বড় মেয়েকে একদিন ওর সামনেই বকে দিলেন। ঘনা কিরে, ঘনাদা বলতে পারিস না? তোর চেয়ে 3-4 বছরের বড়। মা সরে যেতেই সকলের অলক্ষ্যে নিচের ঠোঁটখানা একবার উল্টে দিয়ে চলে গেল ওর চোখের উপর, অর্থাৎ বয়ে গেছে আমার। তারপর থেকে সকলের সামনে ডাকবার দরকার হলে বলে ঘনাদা, কিন্তু পদ্মা তীরের নিভৃতে শুধু ঘনা। এই অন্তরঙ্গ অন্তরালটুকু ঘনশ্যামের কাছে কত মধুর, মুখে সে কখনো বলে না, কিন্তু তার মুখের দিকে তাকালেই বোঝা যায়। একদিন বেড়াতে বেড়াতে তেমনি খানিকটা পেছনে পড়ে আছে ঘনা। তারা এগিয়ে গিয়েছিল। ফিরে এসে ওর কাছটিতে দাঁড়িয়ে ছদ্ম অনুযোগের সুরে বলল, আচ্ছা ঘনা, তোর আক্কেলটা কিরকম বলতো? গুরুতর কোনো ত্রুটি হয়েছে ভেবে ঘনশ্যাম সন্ত্রস্ত হয়ে উঠল। দূর দিয়ে একটি লোক চলে যাচ্ছিল, সেই দিকে দেখিয়ে তারা বলল, তুই তো 1/2 মাইল দূরে কোণে বইয়ের মতো মাটির দিকে চেয়ে দাঁড়িয়ে আছিস। ওই লোকটা যদি আমাকে ধরে নিয়ে যেত। কোন লোকটা? বাবরি চুলে ঝাঁকুনি দিয়ে লাঠি ঠুকে সোজা হয়ে দাঁড়ালো ঘনশ্যাম। 2 চোখে বিদ্যুৎ ঝলকে উঠল। খিলখিল করে হেসে গড়িয়ে গেল তারা। ভারী লজ্জায় পড়ল ঘনা। দিদিমণি তার সঙ্গে ঠাট্টা করছে। হাসি থামিয়ে তারা বলল, আর বেড়াতে ভালো লাগছে না, আয় বসি। সেই বালির উপর বসবার উদ্যোগ করতেই ঘনা ভয়ানক ব্যস্ত হয়ে উঠল। প্রথমটা কি করবে ভেবে পেল না। এদিক ওদিক তাকিয়ে ছুটে গিয়ে এক টানে উপড়ে নিয়ে এলো একটা কাশের ঝাড়, সযত্নে বিছিয়ে দিল বালির উপর। তারপর বেশ খানিকটা সরে গিয়ে দাঁড়ালো সেই লাঠিখানায় ভর দিয়ে। বিস্তীর্ণ চরের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তারা বলল, তোর এই জমকালো নামটা কে রেখেছিল রে ঘনা? কি বললে? আমি অত চেঁচাতে পারি না। পদ্মার হাওয়া না চেঁচালে অতটা দূরে দাঁড়িয়ে শোনবার কথা নয়। ঘনা একটু কাছে এগিয়ে আসতেই প্রশ্নটার পুনরুক্তি করল তারা। ঘনা মৃদু হেসে উত্তর করল, তা কেমন করে জানবো দিদি ঠাকরুন? আবার দিদি ঠাকরুন? দিদিমণি বলতে বলে দিয়েছি না? আমি কি বুড়ি ঠান্দি যে ঠাকরুন ঠাকরুন করছিস? ধমক খেয়ে ঘনশ্যাম হাসতে লাগল। ঝকঝক করে উঠল সুগঠিত সাদা সাদা দাঁতগুলো। তারা আবার জিজ্ঞাসা করল, ঘনশ্যাম মানে কি জানিস? ঘনা নাও বলে না, ঠিক উত্তরও দিতে চায় না। বল না। আর একটা ধমক দিল তারা। জানি, পণ্ডিত মশাই বলে দিয়েছিলেন একদিন। কি বলতো? কেষ্ট ঠাকুর। কলকণ্ঠে হেসে উঠল তারা। আদিগন্ত বালুরাশির বুকের উপর ভেঙে পড়ল তার ঢেউ।
দূরে কেঁপে উঠল প্রতিধ্বনি। মুগ্ধ দৃষ্টি মেলে তারই সঙ্গে কেমন ভয়ে ভয়ে চেয়ে রইল ঘনশ্যাম। হাসি থামিয়ে বাঁকা চোখে ওর দিকে তাকিয়ে কৌতুকের সুরে বলল তারা, দেখি কিরকম কেষ্ট ঠাকুর। সেই চোখের সামনে ঘনা রীতিমতো ঘেমে উঠল। তার এই দীর্ঘ দেহটাকে কোনো রকমে যদি মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া যেত। সম্প্রতি কিছুদিন থেকে তারা সম্বন্ধ খোঁজা হচ্ছিল। অনন্তবাবুর নিজের গরজ ততটা না থাকলেও গৃহিণীর তাগিদের চাপে চুপ করে থাকতে পারেননি। তাগিদ দেবার যথেষ্ট কারণ ছিল, সেটা অস্বীকার করা যায় না। এ পাড়ায় ও পাড়ায় তার মেয়ের কাছাকাছি বয়স যাদের কেউ আর পড়ে নেই। একে একে সবাই পরের ঘর করতে চলে গেছে। কেউ কেউ আবার এরই মধ্যে খোকা পেটে নিয়ে মায়ের কাছে এসেছে খালাস হতে। তারপর বারন্তগরণের মেয়ে, আসলে বয়স যত দেখায় তার চেয়ে বেশ কিছুটা বেশি। সে কথা শুনলে পাড়াপড়শিরা সামনে কিছু না বললেও আড়ালে গিয়ে মুখ টিপে হাসে। গ্রামের মাতব্বর ব্যক্তিরাও নীরব ছিলেন না। এত বড় হাতির মতো মেয়ে ঘরে পুষে রেখে নায়েব মশাই যে বাড়াবাড়ি করছেন তা নিয়ে প্রথমে ছিল কানাঘুষো, এখন সেটা প্রকাশ্য প্রতিবাদের স্তরে গিয়ে পৌঁছেছে। উঠতি বয়সী একটা জোয়ান চাকরের সঙ্গে মেয়েকে একা একা বেড়াতে পাঠান, তা নিয়েও কথা উঠেছিল। সকলের আগে সেটাই বন্ধ করতে হলো। প্রথম যেদিন নিষেধ করলেন, মেয়ে তখন জামা কাপড় পরে তৈরি হচ্ছিল। বিস্ময়ের সুরে জিজ্ঞাসা করল, কেন মা? মা কারণ কিছু না দেখিয়ে সোজাসুজি বললেন, না, কাজ নেই এখন রোজ রোজ বেড়াতে গিয়ে। বাইরে ঘনশ্যাম লাঠি নিয়ে অপেক্ষা করছে। তাকেও যখন চলে যেতে বললেন, সে মুখে কিছু বলল না, কিন্তু চোখের ভাষায় স্পষ্ট হয়ে উঠল ওই একই প্রশ্ন। এবারে একটা কৈফিয়ত মতো দিলেন গৃহিণী। বললেন, ওর শরীরটা তেমন ভালো নেই। ঘনশ্যাম বিমর্ষ মুখে চলে গেল। আধ ঘন্টা পরে ডিসপেন্সারির ডাক্তার হঠাৎ হন্তদন্ত হয়ে হাজির। তারার মায়ের সঙ্গেই প্রথম দেখা, এবং সঙ্গে সঙ্গে উদ্বিগ্ন প্রশ্ন, কই তারা কোন ঘরে? কেন? অসুখ শুনলাম যে। কে বলল? আর কে, আপনার ওই ঘনশ্যাম। বললাম হাতের কাজটা সেরে আসি, কে শোনে সে কথা। শিগগির আসুন, দিদিমণির অসুখ। আর একটু দেরি হলে বোধহয় গলায় গামছা দিয়ে টেনে আনত, বলে হাসতে লাগলেন ডাক্তার। মায়ের মুখ গম্ভীর হলো, কিন্তু ডাক্তারের কাছে সেই ভাব গোপন রেখে বললেন, তেমন কিছু না, একটু সর্দি মতন হয়েছে, তাই বলেছিলাম, ও ঠিক বুঝতে পারেনি। কথাটা জানাজানি হবার পর চারিদিকে কিছু কানাকানির খোরাক জোগাতে লাগলো। বিকেল হলেই মেয়ে মনমরা হয়ে থাকে। নায়েব মশায়ের নজরে পড়ল। এদিকে গৃহিণী ঘনার সঙ্গে যেতে দিতে নারাজ। তখন একটা রফা করলেন অনন্তবাবু। বন্দোবস্ত হলো, রোজ দরকার নেই, মাঝে মাঝে ওই বিলের দিকটা ঘুরিয়ে নিয়ে আসবে। ওদিকটা তেমন নির্জন নয়। তারার দুটি ভাই বোন কানু ও মীরা সঙ্গে থাকবে। একদিন বিলের পূব পাড়ে জলের ধার ঘেঁষে বসেছিল তারা। বাঁ পাশে যথারীতি ব্যবধান রেখে দাঁড়িয়ে আছে ঘনশ্যাম। কানু মীরা চুপ করে বসে থাকবার পাত্র নয়। ওদিকে কোথায় ছুটোছুটি করছিল। সূর্যের তেজ পড়ে গেছে। পশ্চিমাকাশ জুড়ে খণ্ড খণ্ড মেঘের রাজ্যে শুরু হয়েছে অস্তমন পর্বের আয়োজন। এই কিছুক্ষণ আগেও যে রশ্মিজাল চোখকে পীড়া দিচ্ছিল, এখন তারই মেঘমেদুর বর্ণচ্ছটায় দু চোখ ডুবিয়ে দিতে ইচ্ছা করে। তারা সেই দিকে তাকিয়েই বসেছিল। তন্ময় হয়ে সূর্যাস্তের সৌন্দর্য উপভোগ করবার বয়স সেটা নয়, তবু বেশ লাগছিল। কপালে গণ্ডে কেশ পাশে বিদায়োন্মুখ সূর্যের আরক্তিম দৃষ্টিপ্রসাদ। হঠাৎ একসময় তারই উপরে অনুভব করল আর একটি মুগ্ধ দৃষ্টির স্পর্শ। কিন্তু পাছে ওদিকে চমক ভেঙে যায়, তাই এ অনুভূতির সমস্ত গোপনতা রইল তার নিজের কাছে, যেন কিছুই লক্ষ্য করেনি। এমনভাবে সামনের দিকে চেয়েই বলে ফেলল যা মনে এলো তখনকার মতো, কি সুন্দর পদ্মফুল ফুটে আছে, দেখেছিস ঘনা? আসলে যা ফুটে আছে তা পদ্ম নয়, শালুক।
কবিরা যাকে বলেন কুমুদ। ঠিক ফুটে নেই, বুজে আছে, ফুটবে রাত্রে। ঘনা চমকে উঠল। একবার সামনের দিকে তাকিয়েই ছুটে গেল পাশেই একটা বড় গাছের আড়ালে। কাপড় ছেড়ে গামছাটা পরে নিয়ে ঝাঁপিয়ে পড়ল বিলের গভীর জলে। ছুটে গিয়ে এক রাশ কুমুদ তুলে নিয়ে ফিরে এলো গাছের পাশে এবং কাপড় বদলে নিয়ে সেই গুচ্ছটা তুলে দিল তারার হাতে। তারার মনটা খুশিতে ভরে গেল। তবু অনুযোগের সুরে বলল, এসব কি কাণ্ড বলতো? কে বললে তোকে এই অবেলায় জল সাঁতরে, মা গো? হঠাৎ শিউরে উঠে চোখ বুঝল। কি হলো দিদিমণি, তোর পায়ে ওটা কি? এবার পায়ের দিকে নজর পড়তে হেসে ফেলল ঘনা। হাঁটুর ঠিক নিচে গোটা পাটা বেড় দিয়ে ধরে আছে প্রায় 6 ইঞ্চি লম্বা এক ভীষণ দর্শন জোঁক। ও অঞ্চলে বলে মোষে জোঁক। ঘনা কিছুমাত্র চঞ্চল হলো না। অত্যন্ত অনায়াসে হ্যাঁচকা টানে সেটাকে ছাড়িয়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিল মাঠের দিকে। গলগল করে বেরিয়ে এলো রক্ত। আর একটা অস্ফুট চিৎকার করে আর একবার চোখ বুঝল তারা। ভয় ডর বলেও তোর কিছু নেই রে হতবাগা? ভয় কিসের? খানিকটা ধুলো নিয়ে ক্ষত মুখে ঘষতে ঘষতে তেমনি হাসি মুখে উত্তর করল ঘনশ্যাম। এরপর থেকে বিলের দিকে বেড়াতে যাওয়াও আস্তে আস্তে প্রায় বন্ধ হয়ে এলো। অনন্তবাবুর বড় ছেলে বীরেশ কলকাতায় হোস্টেলে থেকে কলেজে পড়ত। গ্রীষ্মের ছুটিতে বাড়ি এলো। সঙ্গে নিয়ে এলো এক বন্ধু অলোকেশ। খাস কলকাতার ছেলে, পদ্মা দেখবার স্বাদ, কিন্তু তার জন্যে যতখানি উদ্যমের প্রয়োজন স্বভাবের মধ্যে তার একান্ত অভাব। শীর্ণ কাঁধ এবং সরু লম্বা গলার উপর এক বোঝা ইচ্ছাকৃত অযত্নে বেড়ে ওঠা রুক্ষ চুল, জ্যোতিহীন চোখে চেষ্টালব্ধ স্বপ্নালু দৃষ্টি, তার উপরে ফ্রেমহীন ফিতে বাঁধা চশমা। কথাবার্তা মৃদু এবং কাব্যগন্ধি। সোজা হয়ে দাঁড়ালে কিংবা জোরে চলাফেরা করলে সর্বাঙ্গে জড়ানো সূক্ষ্ম শালীনতার আবরণটুকু পাছে ছিঁড়ে যায়, তাই সে ঝুঁকে পড়ে আস্তে আস্তে পা ফেলে চলে। কথা ও হাসির শব্দকে একটা নির্দিষ্ট স্বরগ্রাম কখনো ছাড়িয়ে যেতে দেয় না। বীরেশ ঠিক তার উল্টো। কারণে অকারণে ছাদ ফাটিয়ে হাসবে, কথাবার্তা চাঁচাছোলা, কিন্তু বলতে গেলেই ভয় হয় শ্রোতার কানের পর্দাটা এবার ফাটল বুঝি। তার চলা মানেই ছোটা, ভিতরে বাইরে কবিত্বের লেশমাত্র নেই। মুখ ভার কাকে বলে জানে না, সর্বদাই চপল চঞ্চল প্রাণোচ্ছল। কারোর সঙ্গে মতান্তর ঘটলে তার থেকে মনান্তর ঘটবার সুযোগ দিতে সে চায় না। তার আগেই সরাসরি মীমাংসা করে ফেলে এবং প্রয়োজন হলে রসনার বদলে মুষ্টি ব্যবহারে দ্বিধা করে না। তার মতে দ্বিতীয় রিপুটা হল পুরুষের ধর্ম, কিন্তু তাকে পুষে রাখা কাপুরুষতা। ক্রোধাগ্নি কথাটায় তার আপত্তি নেই, কিন্তু সে আগুন ঘুঁটের আগুন নয়, খড়ের আগুন। যেমন দপ করে জ্বলে তেমনি দপ করে নিভে যায়। যার যায় না সে সুস্থ নয়, মরবিড। বীরেশ সেনের আর একটা গুণ বা দোষ হল তার থিওরি এবং প্র্যাকটিসে কোনো তফাৎ নেই। তত্ত্ব ও আচরণ এক। হাতাহাতি থেকে হাত মেলাতে তার সময় লাগে কয়েক মিনিট। কে জানে কোন রহস্যময় মনস্তাত্ত্বিক কারণে এই দুই বিরুদ্ধ স্বভাব সহপাঠীর মধ্যে গভীর বন্ধুত্ব গড়ে উঠেছিল। অলোকের মনের ইচ্ছাটা সে জানত। শুধু পদ্মা নয়, পদ্মা তীরের যে মুক্ত জীবন তার একটুখানি স্বাদও সে পেতে চায়। তাই নানা প্রতিকূল বর্মের ভিতর থেকে টেনে বের করে তার এই সম্মুখধর্মী বন্ধুটিকে এত দূরে টেনে এনেছিল। এখানে পা দিয়েই অলোকের মনে হলো এদের জীবনযাত্রার পরিধিটা অনাবশ্যকভাবে ছড়ানো, সব কিছুই বড় বড়। এদের ভাষায় ঘর মানে কুঠুরি বা কামরা নয়, অনেকখানি জায়গা জুড়ে এক একটা আলাদা স্ট্রাকচার। মাঝখানের উঠোনটা মাঠের মতো, এদের কথায় বলতে গেলে গাঙের মতো। মানুষগুলোর গড়নে বিধাতা পুরুষ মিতব্যয়িতার পরিচয় দেননি। তাদের কণ্ঠস্বরে খাদ বলে কোনো পর্দা নেই। সস্নেহ সম্ভাষণ কিংবা সাধারণ কুশল প্রশ্ন শুনলে পিলে চমকে ওঠে। খাবার সময় যে পিঁড়িতে তাকে বসতে দেওয়া হলো তার উপর তার মতো অন্তত দুজন অনায়াসে বসতে পারে।
থালাখানা এবং তার 3 দিক ঘিরে সাজানো বাটিগুলো আকারে ও ওজনে আসনকেও হার মানাতে চায়। ভোজ্যবস্তুর পরিমাণ স্থির করা হয়েছে আধারের দিকে চেয়ে, ভোজনকারীর সামর্থ্যের দিকে চেয়ে নয়। অনেকের কথা না হয় নাই উঠল, মনুষ্য নামধারী কোনো প্রাণীর পক্ষেই এই বিপুল খাদ্য উদরস্বাদ করা সম্ভব নয়। 3 নম্বর বাটিতে যে মাছের মাথাটা পাহাড়ের চূড়োর মতো উঁচু হয়েছিল, তার দিকে চেয়ে অলোক মনে মনে হিসেব করে দেখেছিল তার নিজের মাথার চেয়ে ওটা কতখানি ছোট হতে পারে। স্নানের ঘর কথাটা অলোকের মুখ থেকে অতর্কিতে বেরিয়ে এসেছিল। বৃত্তমহলে সেটা পরম কৌতুকের খোরাক হয়ে দাঁড়ালো। এত বড় গাং, এমন সুন্দর ঘাটলা বাঁধানো পুকুর, পছন্দ না হয় জামাটা খুলে ইন্দারার পাকা চাতালে এসে বসো। চাকর রয়েছে, বেশ করে তেল মাখিয়ে চান করিয়ে দেবে, যতক্ষণ ইচ্ছে, কর্তাবাবুকে যেমন দেয়। ডালিমের রসের মতো পরিষ্কার ঠান্ডা জল। ঘর কি হবে? ঘরে বসে নাইতে যাবে কোন দুঃখে? নতুন জায়গা বলে প্রথম দিনটা স্নানের ঝঞ্ঝাট এড়িয়ে যাওয়া সম্ভব হয়েছিল। বীরেশ খানিকটা পীড়াপিড়ি করলেও তার মা অলোকের মতেই সায় দিয়েছিলেন। উটকো জল, অভ্যাস নেই, ইচ্ছে করছে না বলছে যখন, থাক না। পরের দিনও শরীরটা ম্যাজম্যাজ করছে বলে কাটিয়ে দেওয়া গেল। কিন্তু তৃতীয় দিনে আর কোনো অজুহাত চলে না। স্নানের সময় হতেই 1 বাটি খাঁটি সর্ষের তেল হাতে করে একটি পালোয়ান গোছের চাকর একগাল হেসে দাঁড়ালো এসে অলোকের ঘরের দরজায় এবং তার স্বদেশী ভাষায় বলল, জামাটা চট করে খুলুন তো বাবু, দিদি ঠাকুরুন তাড়াতাড়ি করতে বললেন। সকালেই বীরেশের প্রোগ্রাম জানানো হয়ে গেছে। সবাই মিলে দল বেঁধে পদ্মায় যাওয়া হবে, তার মধ্যে তারাও আছে। তার এবং আরও ছোটগুলোর উৎসাহই বেশি। তার প্রধান কেন্দ্র যে অলোক, সে কথা তার বুঝতে বাকি নেই এবং সেই জন্য তার নিজের উৎসাহ আগেই উড়ে গিয়েছিল। বিশেষ করে তারার সামনে খালি গায়ে 1 গাদা তেল মেখে মালকোঁচা মেরে জলে ঝাঁপিয়ে পড়ার মধ্যে এমন একটা স্থূলতা আছে যা তার মতো রুচিবান শহুরে এবং সম্ভ্রান্ত লোকের পক্ষে অসম্ভব। দৃশ্যটা মনে করতে কেমন গা ঘিনঘিন করে ওঠে। কিন্তু আর দেরি করা চলে না। এখনই হয়তো ঝড়ের মতো এসে পড়বে বীরেশ। কোনো যুক্তি শুনবে না, নিছক গায়ের জোরে টেনে হিঁচড়ে খুলে ফেলবে শার্ট আর গেঞ্জি, তারপর টানতে টানতে নিয়ে যাবে নদীর ঘাটে। বনটিও কম যায় না। বীরেশ যদি বলা যায় ঝড়, ওই আশ্চর্য মেয়েটি যেন পদ্মার ঢেউ, স্বাস্থ্যে, স্বাচ্ছন্দ্যে, চাঞ্চল্যে ভরপুর। সবে 2টি দিনের তো পরিচয়, তারই মধ্যে কখন কাটিয়ে উঠেছে সংকোচের বাধা। অথবা সংকোচ বলে যে একটা কথা আছে, তা হয়তো ওর জানাই নেই। কেমন সহজ, সাবলীল, অনাড়ষ্ট। ছেলে মানুষের মতো যখন তখন ছুটতে ছুটতে আসে, এত কাছে এসে দাঁড়ায়, অলোক ভিতরে ভিতরে ঘেমে ওঠে। বুকের ভিতরটা ঢিপ ঢিপ করতে থাকে, ভালো করে চোখ তুলে তাকাতে পারে না। চাকরটা তখনও দাঁড়িয়ে আছে, একটা কিছু করা দরকার। তাই বলে তেল জবজবে খালি গায়ে এতখানি রাস্তা ভেঙে স্নান করতে যাওয়া একটি তরুণীর পাশে পাশে? তার চেয়ে এক কাজ করা যাক। কলকাতায় তো সাঁতারু ছেলেরা সুইমিং কস্টিউম পরে জলে ঝাঁপ দেয়, এখানে না হয় সে শার্ট আর হাফ প্যান্ট পরে যাবে। চাকরটির দিকে তাকিয়ে বলল, তেল টেলের দরকার নেই, এইভাবেই যাব, দাদাবাবুকে তৈরি হতে বলো। মনে মনে যে আশঙ্কা ছিল, অথবা আশা, কিংবা দুই, তাই ঘটল। চাকর ফিরে যেতেই তারা এসে হাজির। কলরব করে বলল, এ কি, এখনো যে বসে আছেন গণেশ ঠাকুরের মতো, তেল মাখতে চাইছেন না কেন? এ কি আপনার কলকাতার কলতলা যে কোনো রকমের 2 মগ জল মাথায় ঢাললেই হলো? এর নাম পদ্মা। অনেকক্ষণ থাকতে হবে জলের মধ্যে। তেল না মাখলে গায়ের চামড়া কুঁচকে যায়। খুলুন, জামা খুলুন। আমি বলছিলাম কি, মাথা চুলকোতে চুলকোতে ক্ষীণ কণ্ঠে আপত্তি জানালো অলোক। কি বলছিলেন সেটা না হয় পরে শোনা যাবে, এখন আমার সময় নেই। মানিক, বেশ করে তেল মাখিয়ে দাও বাবুকে। মানিক তাড়াতাড়ি এগিয়ে আসতে আসতে বলল, আমি তো সেই কখন থেকে বাটি হাতে দাঁড়িয়ে রয়েছি, তা বাবু মোটে জামাই খোলে না। তারা যাবার জন্য পা বাড়িয়েছিল, ফিরে দাঁড়িয়ে আরেকবার তাড়া দিল।
কি করছেন? খুলে ফেলুন না জামাটা। অলোক তখন ইতস্তত করছে দেখে এগিয়ে এসে বলল, দাঁড়ান তো দেখি। হাত বাড়িয়ে শার্টটা ধরবার উপক্রম করতেই সন্ত্রস্ত হয়ে উঠল অলোক। এই খুলছি বলতে বলতে মাথা গুলিয়ে জামাটা খুলে ফেলল। সঙ্গে সঙ্গে মানিক এগিয়ে এলো তেলের বাটি নিয়ে। অলোক বীরেশের বন্ধু। এসে অবধি প্রথম দিন থেকেই সে সমস্ত পরিবারের আপনজন বলে গৃহীত হল। তার দিক থেকে আড়ষ্টতা যতই থাক, এ বাড়ির গৃহিণী এবং ছেলে মেয়েদের তরফে সহজ সরল অন্তরঙ্গ ঘনিষ্ঠতার অভাব হয়নি। 2-4 দিন যাবার পর তারা একাই আসত যেত ওর ঘরে। কোনো দিন ভাই বোনদের নিয়ে অনেক রাত পর্যন্ত চলত ওদের হাসি, গান, গল্প গুজব। অলোক ঠিক স্বচ্ছন্দ মনে মিশতে পারছে না, বিশেষ করে তারার সঙ্গে। এটা বীরেশের নজর এড়ায়নি। মাঝে মাঝে তার মুখ দেখে বোঝা যেত ভিতরে ভিতরে কিসের একটা লড়াই চলছে, কোথায় যেন স্বস্তির অভাব। বীরেশ মনে মনে হাসত। এইসব মরবিড ধরনের লোকগুলোর সম্বন্ধে কিঞ্চিত দুর্বলতা ছিল, অনেকখানি যাকে বলে করুণা মিশ্রিত সহানুভূতি। তার ধারণা এদের মনের পাপড়িগুলো অকালে কুঁকড়ে গেছে। সেটা এক ধরনের ব্যাধি এবং তার একমাত্র প্রতিকার হলো তাদের পরিবারের মতো এমনি খোলা আলো বাতাস ভরা স্বাস্থ্যকর মানসিক পরিবেশ। ভাই বোনদের সঙ্গে বন্ধুর সম্পর্কটা যাতে করে নির্বাদ ও সরল হয়ে উঠতে পারে, তার জন্য সে চেষ্টার ত্রুটি করেনি। নিজেকে খানিকটা দূরে রেখে তাদের সবাইকে, বিশেষ করে তারাকে, ওর মনের কাছে আসবার সুযোগ দিয়েছিল। সে জানত তার এই বোনটির হৃদয়াকাশ একেবারে স্বচ্ছ, কোথাও এতটুকু মালিন্যের চিহ্ন মাত্র নেই। তার সঙ্গ ও সান্নিধ্যের নির্মল বাতাসে বন্ধুর মনের কীটদষ্ট জটগুলো খুলে যাবে, ফিরে আসবে স্বাভাবিক স্বাস্থ্যের সজীবতা। এই আশা নিয়েই সে এগিয়েছিল, একটু বেশি এগিয়ে গিয়েছিলই বলা যায়। তারপর এমন একটা ঘটনা ঘটল সমস্ত সেন পরিবারের ইতিহাসে যাকে বলা যেতে পারে বিপর্যয়। ঠিক কী যে ঘটেছিল তারা হয়তো বিশদভাবে বলেনি, এবং দ্বিজেশ কাকা অন্যত্র কিছু কিছু কল্পনা ও বিশ্লেষণের আশ্রয় নিলেও এখানে তার কোনোটাই করেননি। শুধু একটা সংক্ষিপ্ত আভাস দিয়ে চলে গেছেন। তার থেকে জানা যায় রাত তখন প্রায় 10টা। খাওয়া দাওয়া সেরে অলোক ফিরে এসেছে তার শোবার ঘরে। আলোটা যেমন কমিয়ে রেখে গিয়েছিল তেমনি আছে, ফিরে এসে বাড়িয়ে দেয়নি। তারা এলো পান নিয়ে। আবছায়া অন্ধকারে অলোকের বিছানার পাশে দাঁড়িয়ে ওই নিভন্ত আলোর প্রসঙ্গ নিয়েই কোন একটা পরিহাস করে থাকবে। তারপরেই শোনা গেল তার তীব্র চিৎকার, ছাড়ুন, ছেড়ে দিন। সঙ্গে সঙ্গে একটা কিছু পড়ে যাওয়ার শব্দ। জনদুই চাকর ছুটে এলো, তার পেছনে বীরেশ। মানিক এগিয়ে গিয়ে দেয়াল বাতিটা উস্কে দিতেই দেখা গেল খাটের পাশে জলের গেলাস রাখবার যে টিপয়টা থাকে কাত হয়ে পড়ে গেছে, এবং তারই উপর থেকে উঠে দাঁড়াবার চেষ্টা করছে অলোক। এদিকে দাঁড়িয়ে তারা থরথর করে কাঁপছে, মুখখানা থমথমে, চোখ দুটো থেকে ঠিকরে পড়ছে আগুন। দাদাকে দেখেই কেঁদে ফেলল। বীরেশ চাকরদের সরে যেতে বলে বোনের বাহু ধরে আস্তে আস্তে নিয়ে চলল তার ঘরের দিকে। রান্নামহল অনেকখানি দূরে। তারার মা বা সেখানে আর যাঁরা ছিলেন তাদের কানে ব্যাপারটা পৌঁছয়নি। অনন্তবাবু ছিলেন কাছারিতে। আশেপাশে যারা, বেশিরভাগই চাকর বাকর, পরস্পরের মুখ চাওয়াচাই করতে লাগল। কিন্তু বীরেশের অস্বাভাবিক গম্ভীর মুখের দিকে চেয়ে কেউ আর রা করল না, যেন কিছুই হয়নি, এমনিভাবে যে যার কাজে চলে গেল। সকালে উঠে দেখা গেল অলোক নেই, এবং আর কেউ লক্ষ্য না করলেও বীরেশের চোখে পড়ল তার সেই সুটকেসটাও উধাও। অলোকের বেলায় ওঠা অভ্যাস, তাই কর্তা গৃহিণী সকালের দিকে তার কোনো খোঁজ খবর নিলেন না। তারপরেও না দেখতে পেয়ে মনে করলেন হয়তো পদ্মার চরে বেড়াতে গেছে। বেলা বাড়তেও যখন ফিরল না, দুজনেই উদ্বিগ্ন হয়ে উঠলেন। বীরেশকে বিশেষ চিন্তিত দেখা গেল না। বারংবার একই প্রশ্নের উত্তরে সংক্ষেপে জানালো সে বাড়ি চলে গেছে। বলে গেছে তোকে? না। তবে কি করে জানলি বাড়ি গেছে?
বীরেশ কোনো জবাব দিল না। অনন্তবাবু বললেন, এটা কোনো কাজের কথা নয়, আর চুপ করে বসে থাকা যায় না, স্টেশনটা একবার ঘুরে আয়। মা শুষ্ক মুখে বললেন, পরের ছেলে, দুদিনের জন্য বেড়াতে এসে কি কাণ্ড, না বলে কোথায় চলে গেল? না বাপু, এ আমার ভালো লাগছে না, ভালো করে খোঁজ খবর নাও, একটা কিছু বিপদ আপদ তো হতে পারে। দেয়ালের কোণে টিকটিকি ডেকে উঠল। সত্যি সত্যি বলে স্বামী পুত্রকে আরেকবার তাগিদ দিয়ে উদ্বিগ্ন মুখে নিজের কাজে গেলেন। অগত্যা বীরেশকে সাইকেল নিয়ে বেরোতে হলো। মাইল কয়েক দূরে স্টিমার স্টেশন। মাস্টারবাবু ওদের খাতির করে থাকেন। টিকিট ঘরে খোঁজ নিয়ে জানা গেল অলোকের বর্ণনার সঙ্গে মেলে এই রকম একটি ছেলেকে গত রাত্রে 3টের প্যাসেঞ্জারে উঠতে দেখা গেছে। অনন্তবাবু তবু নিশ্চিন্ত হতে পারলেন না। ছেলেকে দিয়ে টেলিগ্রাম করালেন কলকাতায়। পরদিন সেই সূত্রেই জানা গেল শ্রীমান অলোকেশ দত্ত নির্বিঘ্নে বাড়ি পৌঁছে গেছে। সংসারে কোনো ঘটনাই ঘটনের সঙ্গে সঙ্গে শেষ হয় না, বরং বলা যেতে পারে সেটা শুধু শুরু। তারপর চলতে থাকে তার জের, এবং সেটা দৈর্ঘ্যে, বিন্যাসে ও বৈচিত্র্যে আসল বস্তুকে এমনভাবে ছাড়িয়ে যায় যে শেষ পর্যন্ত তাকে খুঁজে পাওয়াই দায় হয়ে ওঠে। সে রাত্রে অলোকের ঘরে যা ঘটল, সেখানকার সে নিভন্ত দেওয়ালবাতির মতো একটা আবছায়া রূপ ছাড়া তার স্পষ্ট চেহারাটা কারো জানা নেই। প্রচারের পক্ষে সেইটাই সুবিধা। কল্পনা তার খুশি মতো রাস আলগা করবার সুযোগ পায়। সে সুযোগ আরও অনেকখানি দিয়ে গেল অলোকের গোপন এবং আকস্মিক অন্তর্ধান। এইসব উপকরণ মিলিয়ে চাকরদের মুখে মুখে রচিত হলো যে রসালো কাহিনী, তাই নানাভাবে পল্লবিত হয়ে পাড়ায় পাড়ায় ছড়িয়ে পড়ল। যারা অপেক্ষাকৃত নবীন নবীনা, তারাই ভিতরকার মাদক রসটুকু গোপনে উপভোগ করল। প্রবীণ ও প্রবীণার দল গোপনতার আবরণটুকু তুলে দিয়ে প্রকাশ্যভাবে বলে বেড়াতে লাগলেন, এরকম যে ঘটবে তারা অনেক আগেই জানতেন। হাতির মতো মেয়ে ঘরে পুষে রেখে বাইরে থেকে ওইসব ফ্যাশন দুরস্ত ছোকরা আমদানি করলে যা হয়ে থাকে তাই হয়েছে। কেউ কেউ আরও একটু এগিয়ে গেলেন, যেন অনেক কিছুই জানেন, এতদিন বলেননি, এমনি একটা ভাব দেখিয়ে প্রকাশ করলেন। নায়েব মশাইয়ের অন্তঃপুরে এইসব বৃন্দাবন লীলা বহুদিন থেকেই চলছে। এতদিন ছিল অন্তঃসলীলা, এবার প্রকাশ্য রূপ নিয়েছে এইমাত্র। এই জাতীয় রটনায় যাদের আনন্দ, তারা মন্তব্য করেই ক্ষান্ত হয় না। তাদের বাক্যবান যাতে শূন্যে মিলিয়ে না যায়, অর্থাৎ যথাস্থানে গিয়ে লাগে, সে বিষয়ে যত্ন নিয়ে থাকে। সুতরাং মুখের ওপর না বললেও পাড়ারই কুৎসা স্রোত নানা দিক থেকে সেন পরিবারের ভিতরে বাইরে সমানে বয়ে বেড়াতে লাগল। তারাকেও বঞ্চিত করা হলো না। আপাতত বেঁচে গেল শুধু বীরেশ। তার কলেজ খোলার সময় হয়ে গিয়েছিল। কলকাতায় যাত্রা করবার আগের দিন রাত্রে ছেলেকে নিজের ঘরে ডাকিয়ে নিয়ে অনন্তবাবু অন্য 2-4টে প্রসঙ্গের পর বললেন, ওই ছেলেটার সঙ্গে এ নিয়ে যেন কিছু করতে যেও না। বীরেশ চুপ করে রইল। ছেলেকে তিনি চিনতেন। মৌনকে সম্মতির লক্ষণ মনে করে আশ্বস্ত হতে পারলেন না। আর একটু জোরের সঙ্গে বললেন, তোমরা যেমন ছিলে তেমনই থাকবে, মনে করবে কিছুই হয়নি। বলেন কি? সবিস্ময়ে বলে উঠল বীরেশ। মনের দিক থেকে পারবে না জানি, কিন্তু বাইরে সে ভাব দেখাতে হবে। যে পাক উঠেছে সেটা এখানেই থাক, কলকাতায় নিয়ে গিয়ে আর ছড়িও না। যুক্তির দিক থেকে কথাটা অস্বীকার করা যায় না, কিন্তু তাই বলে ওই স্কাউন্ড্রেলটা সভ্য মানুষের মুখোশ পরে ওর ওই খাঁড়ার মতো নাকটা অক্ষত রেখে ঘুরে বেড়াবে, আর বীরেশ সেন শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে? তাই বা কেমন করে সম্ভব? তবু তাছাড়া অন্য পথ নেই। সভ্যতার আর এক নাম ভণ্ডামি। যে বলিষ্ঠ হাতের একমাত্র ন্যায্য ব্যবহার হতো ওই বন্ধু বলে পরিচিত লোকটার সামনের পাটির দাঁতগুলো এক ঘুষিতে উড়িয়ে দেওয়া। সেই হাত রাখতে হবে তার কাঁধের উপর। দাঁতের আগে মিষ্টি হাসি টেনে বলতে হবে, কেমন আছো? তা যদি না পারো, তুমি অসামাজিক, সভ্য সমাজে তোমার স্থান নেই। সামাজিক মানুষের সবচেয়ে বড় আর্ট হলো অভিনয়। তাছাড়া আর একটা কারণ ছিল।
যা ঘটল তার সবটুকু দায়িত্ব যে তারই এ কথা জানে বলেই বীরের সোজা হয়ে দাঁড়াতে পারছিল না। ওই লোকটাকে সে চিনতে পারেনি, সে ত্রুটি অস্বীকার করবার উপায় নেই। তার আর অতখানি ঘনিষ্ঠ সান্নিধ্যে আসতে দেবার সুযোগ ওকে না দেওয়াই উচিত ছিল। বাবা মায়ের হয়তো মনে মনে সমর্থন ছিল না, ছেলের মুখের দিকে চেয়ে আপত্তি করেননি। তারাও তো বুঝতে পারেনি। কেমন করে পারবে? শহরের মেয়ে হলে পারত। ওর চেয়ে অনেক কম বয়সী তারা নিজের ও অন্যের সম্বন্ধে সজাগ ও সাবধান হতে শেখে, ও তা শেখেনি। সরল, অনভিজ্ঞ, অকপটে গ্রামের মেয়ে। মানুষের অবয়ব দেখেই তাকে মানুষ বলে ভুল করে, লুকোনো নখগুলো দেখতে পায় না। অনন্তবাবু এবার উঠে পড়ে লাগলেন যত শীঘ্র সম্ভব মেয়েকে পার করবার জন্যে। বৈঠকখানায় ঘটকের আনাগোনা শুরু হলো, তার সঙ্গে কোণে দেখার পালা। তারা সেই রাত থেকেই বাড়ির বাইরে যাওয়া বন্ধ করে দিয়েছে। প্রয়োজন ছাড়া নিজের ঘরের বাইরেও বড় একটা তাকে দেখা যায় না। মাঝে মাঝে যখন বৈঠকখানায় ডাক পড়ে, মায়ের ফরমাস মতো সাজগোজ করে নিষ্প্রাণ পুতুলের মতো ধীরে ধীরে গিয়ে দাঁড়ায় কয়েক জোড়া সন্ধানী দৃষ্টির সামনে। মুখস্থ করা পাঠ বলার মতো আউড়ে দিয়ে আসে কতগুলো অপ্রিয় প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর। অপরূপ না হলেও মেয়ের রূপ আছে, তার চেয়ে বেশি আছে লাবণ্য। কাজ, কর্ম, লেখাপড়া পল্লী অঞ্চলের গৃহস্থ ঘরের পক্ষে যথেষ্ট। যাঁদের চাহিদা আরও বেশি তারা অবশ্য বলে যান গিয়ে খবর দেব, সে খবর আর আসে না। কিন্তু ওইখানে বসে কোণে পছন্দ হবার পর সব রকম দাবি দাওয়ার হিসাব মিটিয়ে পুরো আশ্বাস যাঁরা দিয়ে যান তাদের কাছ থেকেও সাড়া পাওয়া যায় না। কোনো কোনো ক্ষেত্রে দু একখানা চিঠিপত্রের আদান প্রদান চলে, তারপর হঠাৎ ও তরফ থেকে জবনিকা পড়ে যায়। রহস্যটা অনন্তবাবু অনুমান করতে পেরেছিলেন। স্বাভাবিক কারণেই এখানে তাঁর হিতৈষী বন্ধুর অভাব নেই এবং ইতিহাসও অজানা নয়। তার একটা চাক্ষুষ প্রমাণ একবার পেয়ে গেলেন ঘটকের হাত দিয়ে। একখানা বেনামা চিঠি। কথাবার্তা অনেক দূর এগিয়ে গেছে, বিয়ের দিন তারিখ স্থির করাই শুধু বাকি। এমন সময় এলো ওই চিঠি। বলা বাহুল্য তার আগাগোড়াই অপাঠ্য। ঘটকের হাতে সেটা পাঠিয়ে দিয়ে সেই সঙ্গে ভাবি, বরকর্তা, কনে এবং তার বাপের উদ্দেশ্যে যেসব বাণী উচ্চারণ করেছিলেন তাও শ্রাব্য নয়। এই অবস্থায় নতুন করে পাত্র সন্ধান নিরর্থক মনে করে নায়েব মশাই ঘটকদের বিদায় করে দিলেন। একমাত্র উপায় চোখে পড়ল মেয়েকে কলকাতায় নিয়ে গিয়ে কাউকে গুছিয়ে দেওয়া। এদিকে বর্ষা শুরু হয়ে গেছে, পুজোর আর দেরি নেই। সেদিকটাতেই এবার নজর দেওয়া দরকার। ছুটিতে বীরেশ আসবে, তার সঙ্গে পরামর্শ করে সে যখন ফিরে যাবে কলকাতায় একটা বাসা ঠিক করতে বলে দেওয়া, এছাড়া বর্তমানে করবার মতো আর কিছুই রইল না। আজ এ পর্যন্তই। উপন্যাসের তৃতীয় পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করবেন। গল্প পাঠ ভালো লাগলে শেয়ার করবেন। আজকের মতন নমস্কার।